عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. صدق الله العظيم. বাংলাদেশ কেরামত মজলিস মাহফিল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সভায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় সহযোগী জনতা, আমি সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে আমরা এই যাদের আত্মত্যাগ, যাদের শাহাদাতের মাধ্যমে একটি স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, তার মধ্যে আপনাদের এই মাধবদী অঞ্চল, মাধবদী পাঁচজনা ছোট্ট একটা অঞ্চল, শুধু এই অঞ্চলের পাঁচজন ব্যক্তি শাহাদাত বরণ করেছে। শহীদ শাওন মিয়া, শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, শহীদ আব্দুর রহমান গাজী, শহীদ আতিকুর রহমান এবং শহীদ মোহাম্মদ নাহিদ হাসান। চিন্তা করা যায় 18 বছর, 25 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর, এক একটা তাজা প্রাণকে কিভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমকে আমি নিন্দা জানাই যে তারা আমাদের কি পরিমাণ আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান আপনারা যাদের সামনে তুলে ধরতে পারেন না। শুধু মাধবদী ছোট্ট একটা এলাকায় যদি 5 জন শহীদ হয়ে থাকে, তবে চিন্তা করতে পারেন বাংলাদেশে কি পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে। বহু মা তার সন্তানের লাশ খুঁজে পায়, অনেক বাবা দিনের পর দিন মর্গে হাসপাতালে রাস্তায় পাগলের মতো ঘুরে বেরিয়েছে, তার সন্তানের লাশ পায়। এই স্বৈরাচারী জালিমশাহী, তাদের অত্যাচার, তাদের জুলুম কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছিল যে মানুষকে খুন করে তারা ক্ষান্ত হয়। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার কথা, বিশ্ব মিডিয়া সারা পৃথিবীর মানুষ দেখেছে, গোপন ক্যামেরায় ধারণকৃত সেই দৃশ্য যে পুলিশের গাড়ি থেকে কিভাবে একজন মুমূর্ষ আহত গুলিবিদ্ধ একজন ছাত্রের নিস্পন্দিত তার দেহটাকে রাস্তার মধ্যে তুলে নামল, সেখানে সে কাঁদতে শাহাদাত বরণ করলো। এই দৃশ্য আমার গোটা জাতির জন্য কলঙ্কের। সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জাতিকে একটি বর্বর, অসংখ্য, নৃশংস জাতি হিসেবে দুনিয়া মানুষের সামনে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই নৃশংসতার দায় বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই নৃশংসতার দায় শেখ হাসিনা, এই নৃশংসতার দায় আওয়ামী লীগের। আগামী দিনে আপনারা যারা অতীত সময়ে আওয়ামী লীগের রাজনীতি করেছে, যারা তাদের মধ্যে যারা কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত 16 বছরে মানুষের উপর জুলুম এবং নির্যাতনের সাথে যারা সম্পৃক্ত ছিল, আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় সেই সকল অত্যাচারী তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কোন অত্যাচারী জালিম মানুষের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, কেউ যেন আর রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, তার জন্য
করে, তাহলে শত সহস্র শহীদদের রক্তের সঙ্গে আমরা গাদ্দারি করে থাকি। এজন্য যারা সাধারণ পর্যায়ের কর্মী ছিলেন, অনেকে আছে অনেক বড় একটা দল, সেখানে ভালো মানুষও যে কিন্তু ছিল না তা নয়। ভালো মানুষ যারা, যাদের হাতে কোন মজলুমের রক্তের দাগ নাই, যারা কারো কাছ থেকে অবৈধ চাঁদা চায় নাই, চাঁদা গ্রহণ করে নাই, যারা দখলদারি করে নাই, যারা দেশের অর্থ পাচার করে নাই, এই ধরনের ভালো মানুষ যদি থেকে থাকে, আমরা তাদেরকে বলবো এই আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে অন্য কোনো নামে আগামী রাজনীতি করবেন। এই ঘাতক, গণঘাতক, মানুষ হত্যাকারী, জালিম পিশাচ, এই আওয়ামী লীগের রাজনীতি সোনার বাংলায়, শাহজালালের বাংলায় আর এসে মদত দিতে চায়। সাথী বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। এদেশের ছাত্র জনতারা জেগে উঠেছে, অভূতপূর্ব ছাত্র এক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ছাত্র অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য যেটা ছিল, সেটা হলো যে এখানে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছাত্র অভ্যুত্থানে আপনারা লক্ষ্য করেছেন, এখানে যেমন স্কুলের ছেলে মেয়েরা ছিল, কলেজের স্টুডেন্টরা ছিল, ভার্সিটির ছাত্ররা ছিল, পাশাপাশি সারা দেশে মাদ্রাসার ছাত্ররা ব্যাপকভাবে স্কুল কলেজের ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা পালন করে। মাদ্রাসার ছাত্রদের তো কোটা করবেন নাই, তাদের সরকারি চাকরি নেই, এখানে কোটা কি আছে? তাদের তো এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসার সমাজের সরকারি কোনো চাকরি নেই। কাজে এখানে 30% কি আর 70% কি কোনো পার্সেন্টের তো হিসাব নেই। তবে মাদ্রাসার ছাত্ররা কেন আন্দোলনে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনটা ছিল যে দেশ থেকে, এই জাতির পক্ষ থেকে জুলুম এবং বৈষম্য অবসান ঘটাবো। সে বৈষম্য হোক আমার উপরে, সেই জুলুম হোক আমার উপরে, অথবা সেই জুলুম হোক আমার স্কুলের একটা ভাইয়ের উপর, আমার কলেজের একটা ভাইয়ের উপর, আমার ইউনিভার্সিটির একটা ভাইয়ের উপর। আমি নিজে যেরকম জুলুমের শিকার হব না, আমার কোন ভাই, আমার কোন বোনের উপরেও কাউকে জুলুম করতে দিব না। এই ছিল আমাদের চেতনা। আপনারা বিভিন্ন পরিসংখ্যানে দেখবেন যে প্রায় আমাদের আলেম ওলামাদের মধ্যে, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এই সব মিলায়ে প্রায় 70-এর অধিক শাহাদাতের পরিসংখ্যান ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত আসছে। কি পরিমাণ আলেম ওলামা, কি পরিমাণ ধর্মপ্রাণ মুসলিম জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই পরিসংখ্যানটা তার একটা অনুমান আমাদেরকে দেয়। আমি বলবো আগামী দিনে যে চেষ্টাটা চলবে সেটা হলো এই ঐক্যের মধ্যে ফাটল তৈরি করা, একটা বিধান তৈরি করা। আমরা দেখেছি এই আন্দোলনের একটা সৌন্দর্য ছিল, আমাদের স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলেরা যখন রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমাদের সময় হয়ে গেল, এক ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে আজান দিল, আরেক ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে ইমামতি শুরু করলো। গোটা রাজপথ জুড়ে বিশাল লম্বা কাতার বদ্ধ হয়ে আল্লাহ দরবারে নামাজ আদায় করে তারা সিজদায় লুটিয়ে পড়ল। নামাজ শেষ করে ফরিয়াদের হাত উত্তোলন করে তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের সাহায্য কামনা করলো। আদেশের মালিকের সাহায্য নিয়ে তারা আবার রাজপথে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর সাহায্য যখন তাদের কাছে আসলো, তখন স্বৈরাচারী 16 বছরের ফেরাউনি শাসক শেখ হাসিনা পতন ঘটলো। বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি জায়গা তার জন্য দেশের মাটি দিয়ে হেঁটে পালাবে, খরচ পথে পালাবে, নৌ পথে পালাবে, সেই সুযোগ তার হয় না। শূন্য হলে দাদা মালিকের দেশ,
সেই নরঘাতক নরেন্দ্র মোদী এক কোটি আর এক কোটি কাজ করে দিয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরের স্বাধীনতার উদযাপন হবে। আমরা বললাম স্বাধীনতার উদযাপন করেন, ভালো কথা, আমরাও বলবো। দেশের মানুষ স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পালন করবে, কিন্তু একটি জাতির এরকম আনন্দ ঘনাইছে উপলক্ষে মুসলমানদের বর্তমান বিশ্ব ইতিহাসের অন্যতম জঘন্য নরঘাতক নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই। তিনি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আমাকে গ্রেফতার করবেন, আমার উপর জুলুম করবেন, আমার ভাইদের উপর জুলুম করবেন। হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে তিনি পাখির মতো চুরি করে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় 25 জন আমাকে, আমাদের সন্তানদেরকে হত্যা করবেন। কেন? ওনার আদত মোদীকে সন্তুষ্ট করতে হবে। ওনার কাছে দেশের জনগণের চেয়ে, এদেশের মানুষের প্রশ্নের চেয়ে মোদীর মনোরঞ্জন ওনার কাছে বেশি প্রাধান্য পেয়েছে। এই ঘাতক নরেন্দ্র মোদী এই খাতিনি শেখ হাসিনাকে এখন আশ্রয় দিয়েছে, কারণ এই রক্তের সাথে রক্তের সম্পর্ক। সে এক ঘাতক, সে এক ঘাতকিনী। কাজেই আমরা ভারতকে বলতে চাই, প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বের সম্পর্ক আমরা রাখতে প্রস্তুত, কিন্তু কোন খুনিকে যদি আশ্রয় দেয় তবে এদেশের মানুষ সেটাকে কোনোভাবেই ভালো দেখতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে আমাদের মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, কতগুলো আমাদের ভাই বোন সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে, প্রতিদিন জন্য বাংলাদেশে মামলা দায়ের হবে, প্রতিটি মামলার জন্য তার বিচার হবে, এবং এই এতগুলো হত্যাকাণ্ডের জন্য তার যতবারের ফাঁসি হওয়ার দরকার তার ততবারের ফাঁসি হওয়া। আর এই হত্যাকারী, এই ঘাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আমরা জানাই। কথা আমি একদিন জাহিদ করছিলাম, আপনারা দীর্ঘ সমাজে অপেক্ষমান ছিলেন, শুকরিয়া আদায় করি। শুধু একটি পথ সফর করে শুধু 2 বার জিন্দাবাদ স্লোগান দিয়ে ঘরে ফিরে গেলে চলবে না। স্বাধীনতা অর্জন করাটা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করাটা চেয়ে বেশি কঠিন। আজ বাংলাদেশে, গোটা দেশে যে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা ষড়যন্ত্রকে শক্তভাবে মোকাবেলা করতে হবে। আজকে হলো 14ই আগস্ট, আগামীকালকে 15ই আগস্ট, পরশুদিন 16ই আগস্ট। এই 3 দিন বিশেষ করে আপনারা এলাকায় এলাকায় পাহারা দিবেন, আপনারা শোভাযাত্রা করবেন, সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন, যেন পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমার জন্য এই জাতির বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করতে না। দেখেন, এদের রক্তের মধ্যে প্রতিশোধ করার মতো আছে। 75 সালে যখন 15ই আগস্টের ঘটনা সংঘটিত হয়, তারপরে এই শেখ হাসিনা গণমাধ্যমে ঘোষণা করেছিল এই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই জাতির কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ দেবে। এটাই ছিল তার রাজনীতির মূল উদ্দেশ্য। দেশের মানুষের কল্যাণ করা তার রাজনীতি ছিল না, তার রাজনীতি ছিল শুধুমাত্র তার পিতা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করা। সেটাই সে করেছে। এদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, এদেশটাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। কিন্তু সে চিন্তা করে না যে তার বাবাকে এই জাতি কেন হত্যা করেছিল, এই জাতির মানুষ কেন তার বাবাকে হত্যা করেছিল। অথচ 75 সালের মাত্রই 5 বছর আগে, মাত্রই 4 বছর আগে 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের মানুষ ফুলের শুভেচ্ছা দিয়েছিল, অভূতপূর্ব ভালোবাসা তার জন্য প্রকাশ করেছিল। কিন্তু 4 বছরের মাথায় কেন পরিবর্তন করেছিল, কি করেছিলেন আপনাদের আওয়ামী লীগ? তখন এই সারা দেশে যে অবস্থা তৈরি করেছিলেন, আজ 2024 সালে এসে এদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে যে
মেয়ের যদি হয় এই অবস্থা, তাহলে বাবার কি অবস্থা ছিল? তার বাবার শাসনামল তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, অনেক বড় নেতা ছিলেন, দেশের মানুষ তাকে ভালোবেসেছিল, কিন্তু তিনি সেই ভালোবাসার প্রতিদান দিতে পারেন। তার নেতৃত্বে বাকশাল কায়েম হয়েছিল, দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, দেশের মানুষের টুপি চেপে ধরা হয়েছিল, মানুষের বাকশক্তিকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। সারা দেশ ৭৫ সালে আরেকটা এরকম মৃত্যুপুরী ৩০,০০০ যুবককে শুধু হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান রাজনৈতিক বিরোধের কারণে। ৩০,০০০ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বলা হয় অনেক মানুষের শাহাদাতের কথা, সঠিক পরিসংখ্যান আল্লাহ জানেন, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে শুধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকার কারণে ৩০,০০০ যুবককে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছিল। সেই কারণে ৭৫ আগস্ট 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। আপনার দল, আপনার বাবা এবং তার সাঙ্গপাঙ্গরা কি অন্যায় করেছিল সেটা লক্ষ্য করবেন না, শুধু আপনার বাবাকে হত্যা করা হয়েছে, সেই প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি রাজনীতিতে আসছেন। আর বিগত ৮১ সাল থেকে ২৪ সাল কত বছর, ৪৫ বছরের রাজনীতি ছিল এদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি, এই তিনি করে গেছেন। কাজেই আমরা দাবি জানাই সরকারের কাছে যে কোন হত্যাকাণ্ড যেন বিচার ছাড়া না থাকে, কোন একটি হত্যাকাণ্ড যেন মামলা ছাড়া না থাকে। ১,০০০ মামলা শেখ হাসিনার বিরুদ্ধে করতে হবে এবং ১,০০০টি হত্যাকাণ্ডের জন্য তাদের বিচারের কাজ করায়, দাঁড় করায়, তারপরে সারা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জালিম যত বড় শক্তি হোক না কেন আইনের হাত তোমার চলবা। ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী, আমরা আগামী বাংলাদেশকে সুন্দর, সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এই জন্য সকল দল মত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে আপনারা সোচ্চার থাকবেন। ইনশাআল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারগুলোকে আমরা যেভাবে সান্ত্বনার ব্যবস্থা করলাম, এইভাবে যদি ৫ জন শহীদ হয়ে থাকে, আহত কত মানুষ আছে, কত মানুষ আছে যারা বন্ধুত্ব বরণ করেছে, অনেক মানুষ মারাত্মক আহত হয়ে হাসপাতালের বিছানায় অবস্থায় কাতরাচ্ছে, জটিল জটিল অবস্থা নিয়ে অনেক ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন তাদের রয়েছে। আমাদের সকলকে পাশে দাঁড়াতে হবে। মাধবদী থানা শাখা আমি ধন্যবাদ জানাই যে আজকে সকল শহীদ পরিবারদেরকে তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছেন। আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই, আপনাদেরকেও দায়িত্ব দিয়ে যাই যে এলাকায় যত আহত রয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত রয়েছেন, তাদের সকলের তালিকা করে তাদের মধ্যে বিশেষভাবে যারা আর্থিকভাবে অসঙ্গতি রাখে, আর্থিক সম্পত্তি নাই যাদের, যারা আর্থিকভাবে দরিদ্র, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে চিকিৎসার ব্যবস্থা করে আপনারা সকলে যে দায়িত্ব নেন, তাহলে একজন মানুষের ইনশাআল্লাহ চিকিৎসাহীন থাকবে না। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে জুলুম এবং বেইনসাফি থেকে মুক্ত একটি বাংলাদেশ, বৈষম্য মুক্ত এক বাংলাদেশ, এদের সবে ন্যায়, সাম্য, ইনসাফের বাংলাদেশ। সেই প্রত্যাশা এবং সেই আহ্বান ব্যক্ত করে আমাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।